আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের ক্লাসে জার্নাল এন্ট্রিজের 3টি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। তবে প্রথমে অধ্যায় সংক্রান্ত কিছু আলোচনা করে নেওয়ার প্রয়োজন। দি অ্যাকাউন্টিং প্রসেস বাংলা অর্থ হিসাব চক্র কিংবা হিসাব প্রক্রিয়া। হিসাব প্রক্রিয়া বা হিসাব চক্র এটা কি আমরা বুঝে নিব। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য যে ধাপ কিংবা প্রক্রিয়ার মাধ্যমে হিসাব রাখা হয় এটাই হচ্ছে হিসাব প্রক্রিয়া বা হিসাব চক্র। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, এটার নাম আমি দিয়ে দিলাম ট্রানজ্যাকশন। ওই লেনদেন থেকে জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করা হয়, এটার নাম দিয়ে দিলাম জার্নাল। জাবেদা দাখিলা থেকে লেডজার কিংবা খতিয়ান তৈরি করা হয়। এক একটা খতিয়ানের উদ্ধৃত্ত থেকে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল তৈরি করা হয়। রেওয়ামিল তৈরি করার পর অ্যাডজাস্টিং এন্ট্রিজ অথবা সমন্বয় দাখিলা তৈরি করা হয়। সমন্বয় দাখিলা থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অথবা সমন্বিত রেওয়ামিল তৈরি করা হয়। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী তৈরি করা হয়। সবার শেষে ক্লোজিং এন্ট্রিজ সমাপনী দাখিলা তৈরি করা হয়। এখানে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এই দুইটা তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারা যায় ব্যবসায় প্রতিষ্ঠানের কী পরিমাণ আয় আসছে, কী পরিমাণ ব্যয় আসছে, কী আয় আসছে, কী ব্যয় আসছে, এগুলো জানতে পারা যায়। ব্যালেন্স শিট থেকে জানতে পারা যায় ব্যবসায় প্রতিষ্ঠানের কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় মালিকানা সত্ত্ব আছে। এইভাবে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। এগুলো হলো হিসাব চক্র। তবে এই অধ্যায়ের মধ্যে আমরা যে ম্যাথের সমাধান করব, জার্নাল, লেডজার, ট্রায়াল ব্যালেন্স, এগুলোর বাহিরে আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ, বিবরণী চক আছে, রেকটিফাই জার্নাল আছে। সব মিলিয়ে এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা যত ম্যাথ আছে ভালো করে বুঝতে পারলে অন্যান্য অধ্যায়ের ম্যাথের সমাধান সহজে পারা যাবে। ধারাবাহিক ক্লাসের মধ্যে এক এক করে সব নিয়মের ম্যাথের সমাধান বোঝানো হবে। তাহলে প্রবলেম 1, The following transactions are obtained from the books of Sagar Soikot for the month of December 2020. নিচের লেনদেনগুলো 2020 সালে ডিসেম্বর মাসে সাগর সৈকতের বই থেকে নেওয়া। করণীয় হচ্ছে রেকর্ড দি এন্ট্রিজ ইন্টু জেনারেল জার্নাল, জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে। এই ম্যাথের সমাধান আমি এই কারণে বুঝাবো, এখন যদি এই ম্যাথগুলো ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তী অধ্যায়ে অন্যান্য যে নতুন নিয়মের ম্যাথের সমাধান আমরা করব একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক আমাদের জানা আছে, আমরা 2 নম্বর ক্লাসে বেসিক আলোচনা করেছি। যদি ব্যবসায় নগদ আসে, নগদ বা যে কোনো সম্পদ, তখন নগদ অথবা সম্পদকে করতে হবে ডেবিট। ব্যবসা থেকে নগদ অথবা সম্পদ যদি চলে যায়, নগদ অথবা সম্পদকে করতে হবে ক্রেডিট। তাই তো আয় হলে ক্রেডিট হবে, ব্যয় হলে ডেবিট হবে, দায় হলে ক্রেডিট হবে। দায় যদি বৃদ্ধি পায় তবেই ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখানে সম্পূর্ণ বইয়ের যে 2 নম্বর বেসিক ক্লাস আছে ওই ক্লাসটা তোমরা দেখে নিও, এটা নিয়ে আজকে আর আলোচনা করলাম না। এখানে আছে হি ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000, একেবারে বুঝিয়ে দিচ্ছে। তিনি বিনিয়োগ করেছেন নগদ 2,50,000, ফার্নিচার 30,000, ইকুইপমেন্ট 50,000 ইনটু দি বিজনেস।
হি ইনভেস্টেড মানে বিনিয়োগ করেছেন নগদ 2,50,000, আসবাবপত্র 30,000, যন্ত্রপাতি 50,000। এই তিনটা কিন্তু ব্যবসায়ের মধ্যে বিনিয়োগ করেছেন। এক কথায় ব্যবসায়ের মধ্যে যা কিছু আসবে নগদ বা যে কোনো সম্পদ, সেটা ডেবিট করতে হয়। তিনটাই কিন্তু ব্যবসায়ের মধ্যে এসেছে। নগদও এসেছে, ক্যাশ ডেবিট। ফার্নিচার এসেছে, ফার্নিচার ডেবিট। ইকুইপমেন্ট এসেছে, ইকুইপমেন্ট ডেবিট। পরে তিনটার টাকা যোগ করে আমরা যোগফল করে দিব ক্রেডিট। তাহলে উত্তরে কিভাবে লিখব? এই যে একটা জাবেদা দাখিলার জন্য টেবিল আমরা অঙ্কন করে নিলাম। এখানে ডেট, ডিটেলস, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশনও লেখা যায়, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। তো বর্তমানে যেটা ছিল তারিখ হচ্ছে 1 তারিখ। এইভাবে আমরা লিখব। নগদ এসেছে, ক্যাশ ডেবিট। টাকার পরিমাণ 2,50,000। ফার্নিচার এসেছে, ফার্নিচার ডেবিট। টাকার পরিমাণ ছিল 30,000। ইকুইপমেন্ট এসেছে, ইকুইপমেন্ট ডেবিট। টাকার পরিমাণ 50,000। তিনটার টাকা যোগ করে ক্যাপিটাল ক্রেডিট। তিনটার টাকা যোগ করলে হবে 3,30,000 টাকা। এই তো হয়ে গেল। এটা ক্লোজ করে দিলাম। রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। রিসিভড ক্যাশ নগদ প্রাপ্তি, 1,50,000 প্রোভাইডিং সার্ভিস সেবা প্রদান করে। সেবা প্রদান করে নগদ প্রাপ্তি। তো নগদ পেয়েছো, ক্যাশ ডেবিট। ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, নগদ এসেছে সেবা প্রদান করে, সার্ভিস রেভিনিউ কিংবা সেবা প্রদান যদি থাকে। সেবা প্রদান থাকলেই আমরা আয়টা ক্রেডিট করব সার্ভিস রেভিনিউ অথবা সেবায়। যদি বিক্রয় থাকে তাহলে বিক্রয় হবে ক্রেডিট। একই রকমভাবে যদি সার্ভিস প্রদান থাকে তো সার্ভিস রেভিনিউ করব আমরা ক্রেডিট। আয় যে কোনো সময় ক্রেডিট। নগদ পেয়েছো, ক্যাশ ডেবিট। আয় সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ 1,50,000 টাকা। তো এখন আমরা লিখব, এটা তারিখ হচ্ছে 2 তারিখ। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ 1,50,000। আয় যে কোনো সময় কিন্তু ক্রেডিট হয়, এটা মনে রেখো। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এক লক্ষ 50,000 করে আমরা লিখে দিলাম। পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 15,000। পারচেজ অফিস সাপ্লাইজ ক্রয় নগদ 20,000 টাকা দিয়ে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে 15,000 টাকা দিয়ে। তাহলে টোটাল সাপ্লাইজ ক্রয় করা হয়েছে কত টাকার? নগদ 20,000, বাকি 15, টোটাল 35,000 টাকা। সাপ্লাই যেহেতু ক্রয় করা হয়েছে মানে সম্পদ ক্রয় করা হয়েছে, অতএব অফিস সাপ্লাইজ ডেবিট। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। বাকি টাকার জন্য পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। বোঝাতে পেরেছি? প্রথমত সম্পদ ক্রয়, অফিস সাপ্লাইজ ডেবিট। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর বাকি টাকার জন্য অ্যাকাউন্টস পেবল আমরা করব। পাওনাদার যেহেতু সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এই যে দেখো, এটা তারিখ হলো 10 তারিখ। অফিস সাপ্লাইজ ডেবিট টাকার পরিমাণ 35,000। ক্যাশ ক্রেডিট নগদ চলে গেছে, টাকার পরিমাণ 20,000।
বাকি টাকার জন্য পাওনাদারের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 15,000। তো এটা ক্লিয়ার হলো। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 40,000। সার্ভিস সেবা প্রোভাইডেড প্রদান অন অ্যাকাউন্ট বাকিতে সেবা প্রদান 40,000 টাকা। যদি বাকিতে সেবা প্রদান করা হয়, নগদের সেবা প্রদান করা হলে তো নগদ পেয়ে যেতাম, আর বাকিতে সেবা প্রদান করা হলে এখানে দেনাদারের সৃষ্টি হয়েছে। যদি কোনো লেনদেনের মধ্যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস প্রোভাইডেড বা সেবা প্রদান হয়, তখন আয় হিসাব যে কোনো সময় ক্রেডিট, সার্ভিস রেভিনিউ এখানে ক্রেডিট হবে। আর বাকিতে সেবা প্রদান করলে কিংবা বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। নগদের জায়গা দেনাদার দখল করে নেয়, এগুলো আগের ক্লাসে বলেছি। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ যে কোনো সময় ক্রেডিট। সেবা প্রদান থাকলেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এইটা লিখে দিচ্ছে। তারিখ হচ্ছে 15 তারিখ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, টাকার পরিমাণ 40,000। সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তো জাবেদা দাখিলা লিখতে গিয়ে বইয়ের মধ্যে দেখবেন কিছু ব্যাখ্যা আছে। টু রেকর্ড বলে লেনদেনটা যে সম্পর্কিত ওই কথাগুলো লিখে দিলেই হয়। এটা তোমরা বইয়ে দেখে নিও, এটা আর আমি লিখলাম না, অনেক সময় লেগে যায়, তবে ব্যাখ্যা লিখতে হবে। পেইড টু অ্যাকাউন্টস পেবল টাকা 10,000। পেইড পরিশোধ অ্যাকাউন্টস পেবল পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করলে নগদ চলে গেছে, তুমি পাওনাদারকে পরিশোধ করেছ। ব্যবসায়ের মালিক তো আমরা নিজেকে ধরে নিব। পাওনাদারকে পরিশোধ করলে নগদ গেছে, ক্যাশ হবে ক্রেডিট। পাওনাদার পেয়েছে, পাওনাদার ডেবিট। অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। মূলত দায় কমার কারণেই কিন্তু এখানে অ্যাকাউন্টস পেবল পাওনাদার ক্রেডিট করা হয়েছে। ওকে, তাহলে 20 তারিখ অ্যাকাউন্টস পেবল ডেবিট, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল ডেবিট 10,000 টাকা, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। পেইড স্যালারি টু এমপ্লয়িজ টাকা 30,000। পেইড পরিশোধ স্যালারি বেতন, এমপ্লয়িজ কর্মচারী বেতন পরিশোধ 30,000। বেতন পরিশোধ করে নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, স্যালারি এক্সপেন্স, বেতন ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা তো সবাই বুঝতে পারছো। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 35,000। রিসিভড প্রাপ্তি, ক্যাশ নগদ, ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি 35,000 টাকা।
দেনাদারের কাছ থেকে নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, দেনাদার দিয়ে এসছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাই তো? নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, সম্পদ হ্রাস পেয়েছে, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমরা যেটা নিয়ম জেনেছি ওই নিয়মেই আমরা এটা চিন্তা করব। তাহলে তারিখ হচ্ছে বর্তমানে 31 তারিখ। নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ 35,000, দেনাদার দিয়ে এসছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, টাকার পরিমাণ 35,000। আচ্ছা, তাহলে 1 নম্বর ম্যাথের সমাধান হয়ে গেল। আর পেইড কোর্সে যারা আসছো এটার পিডিএফটা পেয়ে যাবেন। এখন আরও একটা ম্যাথের সমাধান। 2 নম্বর ম্যাথটা দেখো। Olivi, owner of Akanka Food Limited, Khulna, had the following transactions 2024. Olivi, আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের মালিক, খুলনায় 2024 সালে নিচের লেনদেনগুলো দেওয়া হয়েছে। রেকর্ড, জার্নালাইজ ইচ ট্রানজ্যাকশন ইন দি বুক অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড। আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের বইয়ের মধ্যে এই লেনদেনের জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। জানুয়ারি 1 তারিখে অলিভি ইনভেস্টেড টাকা 2,000 ইন দ্য বিজনেস। অলিভি ব্যবসায়ী বিনিয়োগ করেছেন 2,000। ব্যবসায়ী বিনিয়োগ করলেই এখানে নগদ ব্যবসায় এসেছে ক্যাশ ডেবিট, আর বিনিয়োগ করলে যে কোনো লেনদেনের মধ্যে ক্যাপিটাল ক্রেডিট হবে, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো আমি ধরে নিলাম তোমরা কেউ কিছুই জানো না, ওইভাবেই ম্যাথের সমাধানগুলো করছে। তাহলে তারিখ 1 তারিখ নগদ এসেছে, ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ 2,000, ক্যাপিটাল ক্রেডিট, টাকার পরিমাণ 2,000। 10 তারিখে পেইড অফিস রেন্ট অফ টাকা 1100। পেইড পরিশোধ, অফিস রেন্ট, অফিসের ভাড়া পরিশোধ। অফিসের ভাড়া পরিশোধ করলে নগদ গেছে ক্যাশ ক্রেডিট, নগদ গেছে ব্যয়ের মাধ্যমে, ব্যয়ের নাম অফিস রেন্ট। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওইটা আমরা এখন লিখে দিব। তারিখ হলো 10 তারিখ। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ 1100, ক্যাশ ক্রেডিট, পারফর্ম কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4,000। কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ সেবা, পরামর্শ সেবা দেওয়া হয়েছে, আর ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে 4,000 টাকা। কাউকে সেবা প্রদান করে কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে যদি বিল করা হয় তার মানে এটা বাকিতে, অতএব বাকিতে সেবা প্রদান। আর বাকিতে যদি সেবা প্রদান করা হয় অথবা বাকিতে যদি বিক্রয় করা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল হয় ডেবিট। এখানেও অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। যেহেতু সেবা প্রদান, পরামর্শ সেবা, এটাও একটা সেবা, সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। এই ধরনের লেনদেন আমরা আগেও পেয়েছি। 17 তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 4,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, চার হাজার।
অলিভি উইথড্র টাকা 1,000 ক্যাশ ফর পার্সোনাল পারপোজ। অলিভি উত্তোলন করেছে 1,000 টাকা নগদ ব্যক্তিগত প্রয়োজনে। উত্তোলন করলে ব্যবসা থেকে নগদ চলে যায়, ক্যাশ ক্রেডিট হয়। নগদ চলে গেছে, উত্তোলনের মাধ্যমে ড্রয়িং হবে ডেবিট। এটাই আমরা এখন লিখে দিব। তারিখ হলো 30 তারিখ। ড্রয়িংস ডেবিট 1,000 টাকা, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 1,000 টাকা। আচ্ছা, তাহলে এই ম্যাথের সমাধান শেষ। 3 নম্বর ম্যাথের সমাধানটা দেখো। ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ মে অপারেশনস অফ রফিক্স বিজনেস দি ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড। করণীয় হচ্ছে জার্নালাইজ ইচ ট্রানজ্যাকশন। এই লেনদেনের জাবেদা দাখিলা করতে হবে। তো উপরের যে লাইন দেওয়া আছে এখানে ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ মে অপারেশন, মে প্রথম মাসের রফিকের ব্যবসায়ের নিচের লেনদেন দেওয়া হয়েছে। এখন 1 তারিখে আছে রফিক ইনভেস্টের টাকা 15,000 ক্যাশ। রফিক ব্যবসায়ী বিনিয়োগ করেছে 15,000 টাকা নগদ। তাহলে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, ক্যাশ ডেবিট। নগদ এসেছে, এটা মূলধন হয়ে আমরা ক্যাপিটাল করব ক্রেডিট। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ 15,000, ক্যাপিটাল ক্রেডিট এটা শেষ। হায়ার্ড এ সেক্রেটারি এট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, প্রতি মাসের বেতন 500 করে। এখানে সেক্রেটারি নিয়োগ করা হয়েছে কিন্তু এখনও বেতন দেওয়া হয় নাই। লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে টাকার পরিবর্তন হতে হবে অথবা দায়ের সৃষ্টি হতে হবে, কোনো কিছুর বিনিময় হতে হবে। এই ধরনের কোনো বৈশিষ্ট্য এখানে নাই, তো এটা লেনদেন নয়। এই জন্য এটার কোনো এন্ট্রি হবে না। আমরা এভাবে লিখে দিব 2 তারিখ, নো এন্ট্রি। এটার কোনো এন্ট্রি হবে না। পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। পারচেজ ক্রয় 750 টাকার সাপ্লাইজ ক্রয় বাকিতে রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে। সম্পদ ক্রয় করা হয়েছে সাপ্লাইজ, অবশ্যই সাপ্লাইজ ডেবিট। আর বাকিতে ক্রয় করার কারণে পাওনাদারের সৃষ্টি হয়েছে, নগদ যায় নাই। পাওনাদার দায়ের বৃদ্ধি পেয়েছে, অ্যাকাউন্টস পেবল হবে এখানে ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 750। সাপ্লাইজ ডেবিট 750, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 750। completed an assignment and billed client টাকা 550 ফর সার্ভিস রেন্ডার্ড। একটা কাজ শেষ করা হয়েছে, ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে 550 টাকা ফর সার্ভিস রেন্ডার্ড। সার্ভিস রেন্ডার্ড মানে সেবা প্রদান। সেবা প্রদান করে ক্লায়েন্টের নামে একটা বিল করা হয়েছে। তো যেহেতু সেবা প্রদান, এটা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন বিল করা হয়েছে মানে বাকিতে সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয়, আমরা জানি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 3 তারিখ পরে এখানে 11 তারিখ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ 550।
রিসিভ টাকা 1750 অ্যাডভান্সড অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। রিসিভ টাকা 1750 অ্যাডভান্সড মানে অগ্রিম, 1750 টাকা প্রাপ্তি অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তির জন্য 1750 টাকা অগ্রিম প্রাপ্তি। তো ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তি এটা একটা আয়। কোনো আয়ের টাকা যদি অগ্রিম পাওয়া হয়, এখনও কাজ করি নাই কিন্তু আয়ের টাকা আগে পেয়ে গেছি, অগ্রিম পেয়ে গেছি, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। এখন নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট। যেহেতু আয়ের টাকা আগে পেয়ে গেছি, দায়ের সৃষ্টি হয়েছে, আনঅন রেভিনিউ বা অনুপার্জিত আয় 1 নম্বর বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। অতএব নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, আর আয়ের টাকা অগ্রিম পাওয়ার কারণে দায়ের সৃষ্টি হয়েছে, আনঅন রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট, আনঅন রেভিনিউ ক্রেডিট। ওকে। পেড 40% অফ ব্যালেন্স ডিউ রিট সাপ্লাই কোম্পানি। পেড মানে পরিশোধ, 40% টাকা পরিশোধ করা হয়েছে রিট সাপ্লাই কোম্পানির। এখানে 3 তারিখে আসছে 750 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল বাকিতে রিট সাপ্লাই কোম্পানির কাছ থেকে। 750 টাকার 40% যদি এখন পরিশোধ করে দেওয়া হয়, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, পরিশোধ করেছি, পাওনাদার পেয়েছে অ্যাকাউন্ট পেবল ডেবিট। এই যে এটা কীভাবে লিখতেছি দেখো, পাওনাদার পেয়েছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, তারপর নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। এখন টাকা হবে 750-এর 40%, 300। তো 300 টাকা উভয় জায়গায় বসিয়ে দাও। আচ্ছা, এই আমরা 3টা ম্যাথের সমাধান করলাম। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। পেইড কোর্সে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।